এবার দেখো এখানে লোক উঠবে, কতজন দেখতেছে। হ্যাঁ, ওরা আমাকে দেখবে। এই যে 3 জন 5 জন, এই যে দেখো জয়েন হচ্ছে, বুঝছো? আমার আমার ক্লাস দেখবে এভাবে এভাবে। আমি সামনে দাঁড়াবো, এটা তুমি কাছে রাখো। হ্যাঁ, দেখো তুমি আমাকে দেখতে পাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? এখন বলেন যে কালকে মনটা ফুরফুরে ছিল, মারাত্মক লেভেলের ফুরফুরে ছিল। আসলে মার্চ মাসটা আমার জন্য কেমন যেন একটা এলোমেলো হয়ে যাচ্ছে। বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছি না। যাক, আজকে দেখি কি হয়, আল্লাহ তাআলা আজকে কতটা সময় নেওয়া হয়। আজকে দেখেন, আজকে মানে কি বলবো আর কি, বেশ কিছু এক্সেপশনাল বাক্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আপনারা, আশা করি রেডি। ভালো আছি আলহামদুলিল্লাহ। না, আমার সামনে আব্দুল্লাহ না, আরেকটা ছোট বাচ্চা আবরার। সো আব্দুল্লাহ আসে নাই, ও রাজশাহী থেকে। এটাও ভাতিজা। আচ্ছা, এবার আমি যতটুকু বাক্য আপনার সামনে আন্ডারলাইন করে দিছি, প্ল্যান থেকে শুরু করে ইন্ডিকেশন, মোটামুটি 2 লাইনের একটা বাক্য, অর্থাৎ এডিটোরিয়ালের 2 লাইনের একটা বাক্য। আপনাকে এই বাক্য, ছোট্ট একটা বাক্য পড়ে আপনাকে বলতে হবে এটা কোন ধরনের বাক্য। এবং বিশ্বাস করেন, এই বাক্যটা আজকে বোঝার পরে আপনার ডেইলি স্টার সম্পর্কে ধারণা পাল্টে যাবে। তারা কতটা ক্রিয়েটিভ সেন্টেন্স বানাতে পারে, সহজ কথা, তারা কতটা ক্রিয়েটিভ সেন্টেন্স বানাতে পারে এ ব্যাপারে আপনার ধারণাটা পাল্টে যাবে। সো আপনাকে বলতে হবে প্ল্যান থেকে শুরু করে ইন্ডিকেশন। আমরা আসলে এটা 2টা ক্লাস হলে হয়ে যেত, আসলে 1-1.5 ঘন্টা ক্লাস নিলে, কিন্তু আমি এক্সট্রিমলি সরি ফর ইন্টারনেট কানেকশন অ্যান্ড আদার মানে অ্যাডভার্স সার্কামস্টেন্সেস, কিছু প্রতিকূল বা বিপরীত পরিস্থিতির কারণে হ্যাঁ প্রতিদিন ক্লাস হবে আমি না বলা পর্যন্ত আর কি। আশফাকুর রহমান, এটাকে সিম্পল সেন্টেন্স বলার কোনো সুযোগ নাই। আমি আপনাকে বলছি এখানে কতগুলো ফাইনাইট ভার্ব আছে আপনাকে বলতে হবে। আব্দুল্লাহকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আপনাকে বলতে হবে হাউ মেনি ফাইনাইট ভার্ব হ্যাজ ইন দিস সেন্টেন্স। আচ্ছা, আমাকে বলতে হবে এবারে কতগুলো ফাইনাইট ভার্ব আছে। আর আপনাদের যেহেতু মার্চে পরীক্ষা হচ্ছে না, আপনাদের আগামী বুধবার একটা এক্সাম আমি ঘোষণা করছি, আশা করি আপনাদের মনে আছে। সো হাউ মেনি ফাইনাইট ভার্ব, কতগুলো ফাইনাইট ভার্ব আছে দেখেন, একটু খেয়াল করে দেখেন। আমি একটু হেল্প করি আপনাকে, সেটা হচ্ছে এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা ইজ, আর এটা হচ্ছে আপনার রিটালিয়েটস। এটা ইজ আর এটা হচ্ছে রিটালিয়েটস, এই দুটো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর রিটালিয়েটস মানে হচ্ছে প্রতিশোধ নেয়া। এটা কমেন্ট করেন সবাই। রিটালিয়েটস মানে হচ্ছে, রিটালিয়েট মানে হচ্ছে পাল্টা হামলা চালানো, এটা বাংলা রিটালিয়েট। রিটালিয়েট মানে হচ্ছে পাল্টা হামলা চালানো, প্রতিশোধ নেয়া। রিটালিয়েট মানে হচ্ছে পাল্টা হামলা চালানো, প্রতিশোধ নেয়া। ওই যে বাংলা সিনেমায় আছে হামলা পাল্টা হামলা, তার ইংলিশ হচ্ছে রিটালিয়েট। কথা বলছেন কেন, হোয়াট এভার।
এই বাক্যটা বোঝার আগে আপনাকে যেটা বুঝতে হবে, আচ্ছা তার আগে যদি আপনাকে আরেকটা বিষয় বলি, এই ইজ এর হেডওয়ার্ডটাকে আপনাকে বলতে হবে। আপনি যদি ইজ এর হেডওয়ার্ডটা বলতে পারেন, আমার ধারণা আপনি সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে একটা ভালো ধারণা রাখেন। আমার ধারণা আপনি সেন্টেন্স প্যাটার্ন, আর আজকে এটা শেষ করে দেব ইনশাআল্লাহ, এটা আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর হচ্ছে এর এর পিডিএফ আমি আপনাকে অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ, রিটালিয়েটস মানে হচ্ছে টম অ্যান্ড জেরির মতো। ইজের সাবজেক্টকে, ইজের সাবজেক্ট যদি ইরান হয়, ইজের সাবজেক্ট ইরান হয়, রিটালিয়েটস এর সাবজেক্টও তো ইরান, শোনা। তাহলে ইরান কি দুই জনের সাবজেক্ট। ইজের হেডওয়ার্ডটাকে আপনাকে বলতে হবে ইজের হেডওয়ার্ডটাকে ইজের হেডওয়ার্ডটা যদি বলতে পারেন, তাহলে হচ্ছে আমি বলবো যে না, আপনি সেন্টেন্স প্যাটার্ন মাশাআল্লাহ বোঝেন। আলহামদুলিল্লাহ, আমার পরিশ্রমটা কিছুটা হলেও সার্থক। দ্য রিজিয়ন, না, ভাবতে হবে, আরেকটু ভাবতে হবে। ইব্রাহিম হোসেন, রিজিয়ন ইজ অ্যান অমনিয়াস ইন্ডিকেশন। তাসনিম জেরিন, ভাবতে হবে, আরেকটু ভাবতে হবে। সাদিকুল আলম, না। ইউএস ট্রুপস মানে হচ্ছে, আমি আপনাকে একটা বিষয় শেখাই, সেটা হচ্ছে ধরো আমি আপনাকে একটা জিনিস শেখাই, অনেকগুলো বিষয় এখানে শেখাই। নাম্বার 1 বিষয় হচ্ছে, দেখবেন, মনে রাখবেন, সাম। কোন সংখ্যার পূর্বে যদি সাম থাকে, এই সামের অর্থ দিবে হচ্ছে প্রায়, এটা মনে রাখবেন। নাম্বার 1, কোন সংখ্যার শুরুতে যদি সাম থাকে, এর অর্থ হচ্ছে প্রায়। নাম্বার 1, সাম 1,20,000 ইউএস ট্রুপস। এবার একটা বিষয় এখানে, আরেকটা সুন্দর স্নিগ্ধ একটা বিষয় শেখেন। ইউএস মানে যুক্তরাষ্ট্র, আমিও জানি, আপনিও জানেন। সো ইউএস সিটিজেন মানে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের নাগরিক। এটা শুনতে ভালো লাগে। যদি বলি ইউএস ট্রুপস বা ইউএস সোলজার বা ইউএস আর্মি, যুক্তরাষ্ট্রের আর্মি না বলে বলবেন মার্কিন সেনা, মার্কিন বাহিনী বা মার্কিন আর্মি। কথা বলছেন কিনা? এটা ভালো লাগে শুনতে। মার্কিন সেনাবাহিনী, মার্কিন বাহিনী বা মার্কিন কি বলে সেনা সদস্য। দেখবেন বলে তালেবানের গুলিতে 3 জন মার্কিন সেনা নিহত। সো লাইক দিস, এই যে বললাম না যে ফ্রি হ্যান্ড রাইটিং বলেন আর অনুবাদের এই মানে ক্রিয়েটিভিটি হচ্ছে এই জায়গায়। ইউএস সিটিজেন, যুক্তরাষ্ট্রের নাগরিক, ইউএস আর্মি, মার্কিন নাগরিক, ইউএস আর্মি, মার্কিন বাহিনী বা ইউএস সোলজার, ইউএস ট্রুপস, মার্কিন সেনা। নাম্বার 1। এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে ইজ মানে ইজ মানে হয়, ইজ, খেয়াল করে দেখেন, আপনি যে বাক্যটা বোঝেন, রহিম ইজ এ গুড বয়, ইজ এ গুড বয়, তাই না? এই ইজ এ গুড বয়, এখানে আছে দেখেন ইজ অ্যান, এর জায়গায় কি আছে? অ্যান। অমনিয়াস মানে অশুভ, খারাপ। ইন্ডিকেশন মানে ওই যে ইমপ্রেশন, আমরা পড়লাম না, ইমপ্রেশন। ইন্ডিকেশন মানে হচ্ছে বার্তা, ইঙ্গিত। তাহলে ইজ মানে হয় একটা অশুভ বার্তা। তাহলে কোনটা অশুভ বার্তা? মানে সাম ট্রুপস অশুভ বার্তা, রিজিয়ন অশুভ বার্তা। ভাবতে হবে। আপনি যাকে সাবজেক্ট বা হেডওয়ার্ড বলতেছেন, একজন বললেন ইউএস ট্রুপস, তো ট্রুপস তো প্লুরাল ভাই, তাহলে এখানে তো আর হবে, ইজ হবে না। আপনি কথা বললে কথার যৌক্তিকতা থাকতে হবে। ইজের পরে কি আছে? ইজ মানে হচ্ছে হয়, এন মানে একটি, অমনিয়াস মানে হচ্ছে অশুভ, আর ইন্ডিকেশন মানে হচ্ছে বার্তা, ইঙ্গিত। আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার কিনা বলেন দেখি, আছে না? আচ্ছা, না, তাহলে এক্সাক্ট হচ্ছে ভাই প্ল্যান। এক্সাক্ট আগে আপনাকে বুঝতে হবে, এক্সাক্ট এই ইজের ইন্ডিকেশনটা হচ্ছে প্ল্যান। অর্থাৎ বলা হচ্ছে এই যে প্ল্যান ইজ অ্যান ইমনিয়াস ইন্ডিকেশন, অর্থাৎ পরিকল্পনাটি একটি অশুভ ইঙ্গিত দেয়। কথা বুঝছেন কিনা? পরিকল্পনাটি অশুভ বার্তা বহন করে। আমার কথা বুঝছেন কিনা? আচ্ছা, এই বাক্যটা বুঝতে হলে ভাই আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু কন্ডিশনাল সেন্টেন্সে যেতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সে কেন যেতে হবে খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আপনি যেটা পড়ছেন সেটা হচ্ছে ইফ ইউ কাম। আমি একটু হচ্ছে কি বলে এই বাক্য এখান থেকে একটু লিভ করতে চাই, একটু বোঝাতে সুবিধা হবে। আমি একটু বোর্ডটা অন করতে চাই, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। জাস্ট কিপ পেশেন্ট অর বি পেশেন্ট। আচ্ছা, খেয়াল করে দেখেন, আপনারা এই জাতীয় বাক্য দেখছেন, দেখো তো কত মোটা করে রাখছে।
আচ্ছা, এই জাতীয় বাক্য দেখছেন, সেটা হচ্ছে ইফ ইউ কাম, ইফ ইউ কাম, যদি তুমি আসো, কমা আই উইল গো, তবে আমি যাব। খেয়াল করে দেখেন, ইফ ইউ কাম সাবঅর্ডিনেট ক্লজ, আই উইল গো প্রিন্সিপাল ক্লজ। এই বাক্যটা সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে বসলে, প্রিন্সিপাল ক্লজ পরে বসলে এখানে কমা দিতে হয়। চলতেছে, দেখো চলতেছে। আচ্ছা সুন্দর, বন্ধ হলে বলবা। এই বাক্যটাকে এভাবে রিভার্স করা যায়, আই উইল গো, আই উইল গো ইফ ইউ কাম। মনে রাখবেন, ইফ ইউ কাম যদি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ ভাই, সাবঅর্ডিনেট ক্লজ যদি পরে আসে মাঝখানে কমা দিতে হবে না। তাহলে আপনি মানেন কিনা এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ? এই পর্যন্ত মানেন কিনা? এই পর্যন্ত কারো দ্বিমত আছে কিনা? আর এই প্রিন্সিপাল ক্লজের ভার্ব হচ্ছে উইল গো, যার সাবজেক্ট হচ্ছে ভাই আই। যার সাবজেক্ট কি ভাই? আই। কথা বুঝতেছেন কিনা? দাও। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন ডেলি স্টার কি করছে ভাই। এই বাক্যটা এভাবেও লিখে নাই, বাক্যটা এভাবেও লিখে নাই। ডেলি স্টার আবার কি করছে ভাই, এই দেখেন প্রিন্সিপাল ক্লজের আই, আই রেখে দিছে আই। এরপরে কি দিছে জানেন, ইফ, ইফ ইউ কাম উইল গো। ডেলি স্টার এইভাবে বাক্য লিখছে, অর্থাৎ ডেলি স্টার করছে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট রাখছে, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ, এরপরে উইল গো। আমি আপনাকে মিলাই দিচ্ছি বাক্যটা, খেয়াল করে দেখেন। আমি আপনাকে বাক্যটা মিলাই দিচ্ছি। বাক্যটা এমন ছিল, দেখেন, প্ল্যান, প্ল্যান, হ্যাঁ প্ল্যান, ইফ যদি ইরান রিটালিয়েটস, রিটালিয়েটস against US forces is an ominous indication. খেয়াল করে দেখেন, হ্যাঁ। তাহলে আপনি একটু ভেবে দেখেন ভাই, এবারকে দেখেন প্রিন্সিপাল ক্লজ, এবারকে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আই, এবারকে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট প্ল্যান। প্ল্যান ইজ অ্যান ominous ইন্ডিকেশন, আই উইল গো, আমি যাব। আমরা প্ল্যান কি দেখলাম? প্ল্যান দেখলাম হচ্ছে এই অঞ্চলে 1,20,000 মানে ডিসপ্যাচ, ডিসপ্যাচ মানে মোতায়েন, ডিসপ্যাচ মানে হচ্ছে কি মোতায়েন। আমরা এর আগে দেখছিলাম ডিপ্লয়মেন্ট, ডিসপ্যাচ মানে মোতায়েন। তাহলে এই ইরানের আশেপাশে 1,20,000 মার্কিন সেনা মোতায়েন করা আছে। এই অবস্থায় যদি ইরান পাল্টা হামলা চালায়, যদি ইরান পাল্টা হামলা চালায়, তাহলে এই যে পরিকল্পনা, এটা অশুভ ইঙ্গিত দেয় কিনা বলেন? তাহলে আমেরিকা তো ঘিরে ফেলবে সব। আমার কথা বুঝতেছেন? আপনি বাক্যটা বলছেন। তাহলে বাস্তবতা হচ্ছে ভাই প্ল্যান, এই যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আই, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট প্ল্যান। প্ল্যান ইজ এন ominous ইন্ডিকেশন ইফ যদি ইরান রিটালিয়েটস, রিটালিয়েটস হচ্ছে ফাইনাইট ভার্ব, এর পূর্বে ইরান হচ্ছে সাবজেক্ট আর ইফ হচ্ছে কনজাংশন। ইফ ইরান রিটালিয়েটস, এটা পুরোটাই হচ্ছে ভাই সাবঅর্ডিনেট ক্লজ, এটা পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ। আর এই প্ল্যান ইজ এন ominous ইন্ডিকেশন, তাহলে প্ল্যানের পর থেকে ইফ পর্যন্ত যা আছে এটা পুরোটাই সেই প্ল্যান সম্পর্কেই বলা আছে। এটা পুরোটাই হচ্ছে প্ল্যানের কমপ্লিমেন্ট। কেননা পরিকল্পনাটা কি, আমি যদি আপনাকে এই বাক্যটা দিই পরিকল্পনা কি, এটা আপনার কাছে স্পষ্ট না, এটা আপনার কাছে স্পষ্ট না, নেভার। এরপরে দেখেন এই বাক্যে আমরা ফিরবো, ওই বাক্যে প্ল্যান আর ইফের আগ পর্যন্ত সেখানে বলা আছে টু ডিসপ্যাচ, টু ডিসপ্যাচ সাম 1,20,000 US ট্রুপ টু দ্য রিজন। অর্থাৎ এই অঞ্চলে এই যে 1,20,000 সেনা মোতায়েন করা হবে প্রায়, এই পরিকল্পনাটা একটা অশুভ ইঙ্গিত দেয় যদি ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা বা পাল্টা হামলা চালায়। আমার কথা ক্লিয়ার? সিম্পল। ধরেন আমি আপনাকে আরো সহজ করে বোঝাচ্ছি ভাই, যাদের ইংলিশের ভীতি আছে, যারা বুঝতে চান না, তাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। সহজ কথা, যাদের ইংলিশ ভীতি আছে, মানে ব্যাপারটাকে আপনি মাথার ভিতর নিছেন, আমি বুঝতে চাই না,
আসো, তুমি সামনে আসো, আসো। সুইট বাচ্চা, দেখেন, আসো আসো, দেখবে সবাই তোমাকে দেখবে। এই যে দেখো, এটা হচ্ছে আমার আরেকটা ভাতিজা, অর্থাৎ আমার ওয়াইফের পক্ষের আর কি। হ্যাঁ, তো আমি আপনাকে বলতেছি, যারা বুঝতে চান না তাদেরকে কোনো দিন বোঝানো সম্ভব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে আবারও বলতেছি, দিস ইজ ফ্রি হ্যান্ড রাইটিং অলসো। আমি আপনাকে স্ট্রাকচার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে পারবো না। আপনি যদি এইভাবে চিন্তা করেন, হ্যাঁ মাশাআল্লাহ কিউট, অনেক কিউট। আচ্ছা, তুমি এখানে ইয়েতে বসো, এটাতে বসো, হ্যাঁ এটাতে বসো, কেমন? হ্যাঁ, ও যাও, ওখানে বসো এবার, যাও। ওকে, নাম্বার টু হচ্ছে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি এইভাবে বাক্য লেখা যায়। আর এই ধরনের বাক্য যদি আপনি লিখতে পারেন, গ্যারান্টি দিচ্ছি যে কোনো রিটেন এক্সামে আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন। সহজ কথা। এই সন্ধ্যায় দু চোখ সাগরে, বুকের পাজরে। জুবাইর ইসলাম, না বুঝলে কিছু করার নাই। ধরেন আপনার বিয়ে লাগছে, হ্যাঁ, তো আপনার বিয়ে লাগছে, আপনাকে বলা হইলো, এক পক্ষ থেকে আপনাকে বলা হইলো, কি বলা হইলো? ইফ ইউ কাম, যদি তুমি আসো। মনে করেন হচ্ছে শামিম, যদি তুমি আসো, শামিম উইল গো, শামিম যাবে। খেয়াল করেন, শামিম যাবে, যদি তুমি আসো বলা হচ্ছে মেয়েটাকে, যদি তুমি আসো। ধরেন আমি বিয়ে লাগাচ্ছি, ঘটক, আমি অনেক বিয়ে লাগাইছি, তো যদি তুমি আসো, মেয়েটাকে আমি বলছি যদি তুমি আসো, তাহলে শামিম তোমার সাথে মিট করতে আসবে। এই বাক্যটাকে আপনি ভাবে লিখতে পারেন যে, ধরেন হচ্ছে শামিম উইল কাম। আপনাদের সমস্যা হচ্ছে আপনার অনুরূপ বাক্য বানাতে পারেন না। শামিম উইল গো, শামিম যাবে। ইফ ইউ কাম, যদি তুমি আসো। কথা ক্লিয়ার? তাহলে আমি শামিমকে বলে দিব তুমি যদি আসো। আর ডেলিস্টার কি করছে রে ভাই? বলছে যে শামিম ইফ ইউ কাম, মনে করেন উইল গো। তাহলে এই বাক্যের মূল বাক্য হচ্ছে শামিম উইল গো ইফ ইউ কাম। আর এই মাঝখানে, ইফ আর শামিমের মাঝখানে আমি ধরেন একটা শামিমের অতিরিক্ত তথ্য দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাডমিন ক্যাডার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই যে শামিম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়ে দিলাম, এটা হচ্ছে শামিমের কমপ্লিমেন্ট। ডেলিস্টার এ কাজও করে নাই, এ কাজও করে নাই, শুধু এ কাজ করছে। শামিম আর ইফের মাঝখানে একটা কমপ্লিমেন্ট দিছে। শামিমটা কে, প্ল্যানটা কি, এই কমপ্লিমেন্ট দিয়ে দিছে, নাথিং বাট। এরপরেও যদি না বোঝেন, আপনাকে বোঝানো সম্ভব না, ক্ষমা চাচ্ছি। বাক্য, কোনো পার্থক্য নাই। আসেন আমি আপনাকে বাক্যে নিয়ে যাই, কোনো পার্থক্য নাই। দেখেন, এই যে দেখেন, এই যে প্ল্যান, বসো বাবা, বলছে দেখেন প্ল্যান টু ডিসপ্যাচ, মানে ডিসপ্যাচ মানে মোতায়েন, সাম মানে প্রায় 1,20,000 ইউএস ট্রুপস মার্কেশনার টু দ্য রিজন, এই অঞ্চলে। এই যে টু ডিসপ্যাচটা থেকে শুরু করে 1,20,000, এইটাই হচ্ছে প্ল্যান। না সাবরিনা তালুকদার, এভাবে কেউ ভুল ধরবে না। ইফ ইরান রিটালিয়েটস এগেইনস্ট ইউএস ফোর্সেস ইজ অ্যান অমনিয়াস ইন্ডিকেশন, এভাবে ভুল ধরার কিছু নাই, এখানে ভুল ধরার কিছু নাই। আপনি এভাবে বাক্য বানালে কে ভুল ধরবে, বাক্যটা যদি যথাযথ হয়। আমার কথা ক্লিয়ার ভাই? বুঝতেছেন ব্যাপারগুলো? কি বুঝতেছেন আপনারা? আমি জানি না আমি আপনাদের আমার মানে বুঝাইতে পারতেছি কিনা, বা আমার মনের কষ্ট বুঝাইতে পারতেছি কিনা। আসেন আরেকটা বাক্য দেখি। আরেকটা বাক্য দেখে আসেন, আর বেশি না 3-4টা বাক্য দেখে এই চ্যাপ্টারটাকে ইতি টানবো। এই দা থেকে শুরু করে, দা থেকে শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্প, বলেন কয়টা ফাইনাইট ভার্ব? দা থেকে শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্প, দা থেকে শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্প, বলেন কয়টা ফাইনাইট ভার্ব?
পড়েন বাক্যটা পড়েন। দা থেকে শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্প কয়টা ফাইনাইট ভার্ব? খালি বললে হবে না, আপনাকে ভেবে বলতে হবে। আমি আপনাকে ক্লজের ক্লাস ভালো করে করতে বলছি, ফ্রেজের ক্লাস। সাবরিনা তালুকদার এই বাক্যটা ভুল করলেন, এই জন্যই কষ্ট লাগে। আমি তো বললাম আপনার আশেপাশে থাকার কি সমস্যা? এভাবে দেখতেছো কেন? 125 জন দেখতেছে ক্লাস আমার, বুঝছো? ভাবো তোমার ক্লাসে 125 জন থাকে না, অথচ দেখো আমার ক্লাসে 125 জন, বেঞ্চ নাই, বুঝছো? মজা না? আচ্ছা, এ বাক্য যদি ভুল বলেন, মানে আমি আপনাদের আসলে কষ্ট লাগে। আপনার আশেপাশে থাকে একজন, আবার লিখছে 4টা ফাইনাইট ভার্ব, ও আপনি এক কাজ করেন, বুড়িগঙ্গার তীরে গলায় দড়িতে মরেন, হাঁটু পানিতে নেমে, বেশি পানিতে নাইবেন না। সাবরিনা তালুকদার, মানে আমি বুঝলাম না এখানে কেমনে হচ্ছে 4টা ফাইনাইট ভার্ব আসলো। হাও, আমার বোধগম্য না আপনি কেমনে উত্তর করলেন। লাইভ কি চলতেছে? আচ্ছা, ইব্রাহিম হোসেন যদি 3টা ফাইনাইট ভার্ব হয়, ভার্ব আছে কিন্তু ফাইনাইট ভার্ব তো 2টা। আচ্ছা, তার আগে বলেন দ্য নিউক্লিয়ার ডিল, মানে খুব সহজ করে বলি, দ্য নিউক্লিয়ার ডিল, নিউক্লিয়ার ডিল, এই নিউক্লিয়ার ডিলের দা এখানে বলা আছে, দেখেন দা নিউক্লিয়ার ডিল, নিউক্লিয়ার, নিউক্লিয়ার ডিল, তাহলে দাটা ডিটারমিনার, নিউক্লিয়ারটা অ্যাডজেক্টিভ, ডিলটা নাউন, এটা নাউন ফ্রেজ। আপনার কাছে প্রশ্ন, ইন 2015 অর্থাৎ 15 সালের এই পারমাণবিক চুক্তি, এটা 36তম বিশেষ ছিল, এই যে 6 জাতির সাথে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে, এটা ছিল মূলত 6 সালে, হ্যাঁ 16 সালে আর কি, বুঝছেন কিনা? কারণ 15 সালে ডিলটা হয়। সো আপনার কাছে আমার ছোট্ট করে জানতে চাওয়া সেটা হচ্ছে, আপনি বলতে পারেন যে এই ইন 2015 অর্থাৎ 2015 সাল, এটা কোন ফ্রেজ? বলেন, এটা কোন ফ্রেজ? Anyone? মাশাআল্লাহ, তাহলে কিছুটা চৈতন্য হয়েছে, কেননা 2015 সালের আগে কোনো ভার্ব নাই, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ ডেইলি স্টার ক্লাস নিয়ে আমি অন্তত আপনার এই যে ফ্রেজের যে ভূত, এটা কিছুটা হলেও মানে কিছুটা হলেও আমি হচ্ছে আপনাদের ফ্রেজের ব্যাপারটা বুঝাইতে পারছি, কেননা ইন 2015, এই ইন 2015 আগে কোনো ভার্ব নাই, এটা একবার হওয়ার কোনো সুযোগ নাই, নাম্বার 1। আশা করি ভূত মানে সময়, স্থান, এরা থাকলেই এটা হচ্ছে আলটিমেটলি অ্যাডভার্ব ফ্রেজ, এই চিন্তা থেকে আপনাকে বের হতে হবে। আচ্ছা, এটা গেল নাম্বার 1 বিষয়। নাম্বার 2 যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়ার ডিল ইন 2000, অর্থাৎ 15 সালে। ভাই এই বাক্য যা, মানে বললাম এই অংশ যা, পেন অফ রহিম, পেন অফ রহিম, রহিমের কলম, রহিমের কলম, 15 সালের পারমাণবিক চুক্তি, কেননা এই চুক্তির চেষ্টা চলে 2010 সাল থেকে এবং আলটিমেটলি চুক্তিটা হয় 2015 সালে। পরবর্তী বছরেই মানে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এসে চুক্তিটা ভেস্তে দেয়, মানে শেষ করে দেয়, সহজ কথা। এবং এই চুক্তি ছিল শক্তিধর 6টি পারমাণবিক দেশের সাথে ইরান পরমাণু নিরস্ত্রীকরণ মানে কমাই দিবে, তাতে করে তাদের নিষেধাজ্ঞা আরো তুলে নেওয়া হবে। সো এরপরে বলা আছে, দেখেন রিস্ট, এই রিস্ট মানে পৌঁছানো, রিস্ট মানে সম্পাদিত। আমি কি আপনাকে শেখাই নাই, আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ কম্পিউটার। আপনি বলেন মেড ইন চায়না, মেড ইন চায়না, এই মেডটা কি ফাইনাইট ভার্ব? আপনি বলেন আপনার বিবেক দিয়ে, আই হ্যাভ এ কম্পিউটার মেড ইন চায়না। হ্যাঁ, দ্য নিউক্লিয়ার ডিল নাউন ফ্রেজ।
তাহলে আই হ্যাভ এ কম্পিউটার মেড ইন চায়না, এই রিচ মানে পৌঁছানো, রিচ মানে সম্পাদিত। আপনি বলেন না ভাই এই মেড কি ফাইনাইট ভার্ব? তাহলে মেড যদি ফাইনাইট ভার্ব না হয়, বলা আছে নিউক্লিয়ার ডিল রিচ সম্পাদিত বিটুইন ইরান এন্ড ওয়েস্টার্ন পাওয়ার, তাহলে আপনি রিচকে কেন ভাই আপনি ফাইনাইট ভার্ব ধরলেন? আমি আপনাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ শেখানোর সময় বলছিলাম ফাইনাইট নন ফাইনাইট ভার্বের শেষ পেরেক মারলাম, হুইচ ওয়াজ রিচড, হুইচ হ্যাজ বিন রিচড। তাহলে আপনি কেন বলতেছেন ভাই রিচ নিউক্লিয়ার ডিল পারমাণবিক চুক্তি কি একা একা সম্পাদন করতে পারবে? বলেন, চুক্তি কি একা একা সম্পাদন করা সম্ভব? এই রিচ মানে হচ্ছে সম্পাদিত, বাড়ি পৌঁছানো। রিস্ট বিটুইন কার কার মধ্যে? রিস্ট বিটুইন বলা হচ্ছে দেখেন ইরান এন্ড ওয়েস্টার্ন পাওয়ার্স, 6 জাতির মধ্যে। তাহলে এই যে রিস্ট বিটুইন ওয়েস্টার্ন পাওয়ার, এইটাও আপনার ওই ডিল সম্পর্কে তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সহজ কথা, রিস্ট বিটুইন ইরান এন্ড ওয়েস্টার্ন পাওয়ার, অ্যাডজেক্টিভ ফ্রেজ ওই ডিলকে মডিফাই করতেছে দ্যাট। এবার বলেন তো ভাই দ্যাট, দ্যাট দ্বারা কারে বোঝাচ্ছে? দ্যাট দ্যাট দ্বারা কারে বোঝাচ্ছে বলেন? দ্যাট দ্যাট দ্বারা ভাই ডিলকেই বোঝাচ্ছে। দ্যাট যেটা লেগেছিল টুক, যেটা লেগেছিল টুক 5 ইয়ার্স ইন দ্য মেকিং, 5 বছর। এই দ্যাট থেকে শুরু করে টুক একটা ফাইনাইট ভার্ব, আর হ্যাজ একটা ফাইনাইট ভার্ব হ্যাজ, আর এই হ্যাজ দ্যাট টুক 5 ইয়ার্স ইন দ্য মেকিং, এই দ্যাট এইটা ওই ডিলকে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই যে হ্যাজ বিন স্ক্র্যাপড, একটু আগে শিখালাম আমি ভোকাবুলারি ক্লাসে, স্ক্র্যাপড, এই স্ক্র্যাপ মানে ভেস্তে যাওয়া বা বাতিল হওয়া বাই ডোনাল্ড প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ এই বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য নিউক্লিয়ার ডিল হ্যাজ বিন স্ক্র্যাপড বাই প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক এই পারমাণবিক চুক্তিটি বাতিল হয়েছে। এটাই মূল বাক্য ভাই। এই অংশটুকুই প্রিন্সিপাল ক্লজ। কথা ক্লিয়ার? রবিউস সানি সাদি লাফিং গ্যাস মানে হোয়াট ইজ লাফিং গ্যাস? আমি একটু হাহা দেই, হাহা দেই। বলেন ক্লিয়ার কিনা? আছেন আপনারা? মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাই না যারে, হইল না সে আমার। ওকে ওকে, তাহলে আলটিমেটলি আমি একটা কাজ করি, আপনাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, আপনাকে অনেক কিছু বিষয় বোঝানোর চেষ্টা করছি। এই এডিটোরিয়াল থেকে আরো গুরুত্বপূর্ণ 3টা বাক্য আছে, শেখানো যায়। আমি এই 3টা বাক্য হচ্ছে আলটিমেটলি আপনাদের গ্রুপে ক্লাস শেষে পোস্ট করব। আপনারা অবশ্যই এই 3টা বাক্য হচ্ছে আমাকে খাতায় তুলে যতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভাঙা যায়। স্ক্র্যাপ মানে হচ্ছে বাতিল করা, স্ক্র্যাপ, স্ক্র্যাপ শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, বাদ দেয়া। কথা বলছেন কিনা? স্ক্র্যাপড হ্যাজ বিন, নিউক্লিয়ার ডিল হ্যাজ বিন স্ক্র্যাপড বাই প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প 16 সালে নির্বাচনের ক্ষমতায় এসে
17 সালে হচ্ছে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন ইরানের সাথে এই চুক্তিটা বাতিল করেন। কথা ক্লিয়ার? সো আমি পরবর্তীতে আরো 3টা সুন্দর বাক্য আছে, হ্যাঁ, ভেস্তে দেওয়া বা বাতিল করে, এই 3টা বাক্য আমি 3টা শব্দ 3টা বাক্য আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দেব কপি করে। আশা করি আপনারা এই বাক্য 3টা হচ্ছে খাতায় তুলে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভেঙে আপনার কাজ করা যায়, এরপরে হচ্ছে আমাকে না পাঠালেও হবে। নেক্সট দিনে আমি হচ্ছে এই বাক্যগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কি বলে মিলাই দেখবেন যে আপনারা কত % রাইট অর রং। সো মাঝে মাঝে বাক্য দিব এভাবে, যদি আপনারা অ্যাক্টিভলি কাজ করেন আপনারা মিলাবেন, আর আমি ক্লাসের শেষে বাক্যগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে আপনাদের ভিতরে যে কি বলে হচ্ছে রাইট অর রং হলো এই যে একটা দ্বিধা, এটা আমি দূর করে দেবো ইনশাআল্লাহ। সো আসেন আমরা একটু পড়াশোনায় ফিরে আসি। আচ্ছা, ওকে, এরপরে আমরা তাহলে একটু বোর্ডে ফিরে আসি। আমি এক্সট্রিমলি সরি যে আমাদের একটু বোর্ডে ফিরতে হচ্ছে। আমরা একটু ধারাবাহিক পড়াশোনা শুরু করে দিই, কেমন? ওকে, আপনাদের বলছিলাম যে আগামী দিন থেকে আপনাদের এক্সাম নিব না, মনে একটা খাতাতে বোঝানো যায় না, এগুলো ভুয়া কথাবার্তা, অজুহাত দিয়ে না। আমরা লাস্ট দেখছিলাম প্যাসিভ সেন্স, আপনাদের মনে আছে কিনা সেখান থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে ক্লাস হবে এবং হচ্ছে সেই সাথে আপনাদের কি বলে হচ্ছে আমি আপনাদের কি বলে বলছিলাম যে প্র্যাকটিস সেশন গুলো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমরা ডিসপ্যাচ মানে হচ্ছে মোতায়েন, ইয়েস, ডিসপ্যাচ মানে হচ্ছে মোতায়েন। একটু আমাকে সময় দিবেন। আপনি গত দিনে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাস নোটটা দেখতে থাকেন। লাস্ট দিনে বলছিলাম প্যাসিভ সেন্স সাবজেক্টে এমন কেউ বসবে যে কি বলে হচ্ছে, যেমন আমি আজকেই 34তম বিসিএস এর একটা বাক্য করতে গিয়ে দেখলাম যে সমস্যাগুলো এভাবে আর কি, যে বাচ্চাদের সমস্যাগুলো শনাক্ত বানান শনাক্ত, ইয়েস, শনাক্ত করা উচিত। এই বাক্যটা সবাই একটু কমেন্ট করেন তো দেখি। এটা 34তম বিসিএস এর মেবি 34 কি 33, আমি আজকে বইয়ের কাজটা রিভাইজ করছিলাম, সেখানে পাইলাম আর কি বাচ্চাদের সমস্যাগুলো শনাক্ত করা উচিত। আমি আমার লেকচার শিটটা পাচ্ছি না, আপনারা এই বাক্যটা বানাবেন সবাই দয়া করে প্লিজ। বাক্যটা অবশ্যই বানাবেন। হ্যাঁ, মাশাআল্লাহ মনে একটা দোয়া করি, আপনার উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে নোটটা পাচ্ছি না। আচ্ছা, পাইছি, আল্লাহ শুকরিয়া, পাইছি। আসুন, আমি আপনাকে বলছিলাম প্যাসিভ সেন্স নিয়ে, দ্য প্রবলেম অফ চিলড্রেন শুড বি আইডেন্টিফাইড। তাহলে উচিত অর্থ অবশ্যই হবে শুড বি আইডেন্টিফাইড। এটা ছিল 34তম বিসিএস এর একটা প্রশ্ন। দেন বাচ্চাদের, এই যে বাচ্চাদের ষষ্ঠী বিভক্তি আছে, বাচ্চাদের সমস্যাগুলো, এটা মনে হচ্ছে সমস্যাগুলো শনাক্ত করা উচিত। এই শনাক্ত করা উচিত হচ্ছে শুড বি আইডেন্টিফাইড, শুড বি আইডেন্টিফাইড। আমি যদি বলি অবশ্যই সমস্যাগুলো অবশ্যই শনাক্ত করতে হবে, অবশ্যই শনাক্ত করতে হবে, তাহলে কি হবে বলেন তো? অবশ্যই শনাক্ত করতে হবে, এটা ইংলিশ কি হবে বলেন? অবশ্যই শনাক্ত করতে হবে, বাচ্চাদের সমস্যাগুলো অবশ্যই শনাক্ত করতে হবে। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। তাহলে ওই যে বলছিলাম চিঠি লেখা হয়, চিঠি লেখা হয়েছিল, চিঠি লেখা হবে, চিঠি লেখা উচিত, চিঠি লেখা যেতে পারে, চিঠি লেখা হচ্ছে, চিঠি লেখা হচ্ছিল, চিঠি লেখা হয়েছে, চিঠি লেখা হোক। আচ্ছা, তাহলে যদি বলে অবশ্যই শনাক্ত করতে হবে, তাহলে দ্য প্রবলেম অফ চিলড্রেন শুড না হ্যাভ
টু বি আইডেন্টিফাইড, হ্যাভ টু বি আইডেন্টিফাইড। কেননা আপনাদের শিখেছিলাম হ্যাভ টু মানে হচ্ছে ভবিষ্যৎ বাধ্যবাধকতা, না ভবিষ্যৎ বাধ্যবাধকতা মাস্ট আসবে না, দেন হ্যাভ টু বি ভবিষ্যতে অবশ্যই কোনো কাজ করতে হবে, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে সমস্যাগুলো চিহ্নিত করতে হয়, আর সমস্যাগুলো চিহ্নিত অবশ্যই করতে হবে। দ্য প্রবলেমস হ্যাভ টু বি আইডেন্টিফাইড। আমি প্যাসিভে আপনাকে শিখেছি হ্যাভ টু, হ্যাজ টু, am to, be going to, am to, is to, are to, be going to, এরপরে বি বসে used to, had better, shall, should। এটা 4 নাম্বার নিয়ম ছিল প্যাসিভে, ভালো করে দেখেন 4 নাম্বার নিয়ম ছিল, নট মাস্ট। কথা ক্লিয়ার? নট মাস্ট। আচ্ছা বলেন তো হচ্ছে আলটিমেটলি বলেন তো মিষ্টি ধরেন আপনি ইয়ে করছেন মিষ্টি বিতরণ করা হচ্ছে, মিষ্টি তো নিজে নিজে বিতরণ করা হবে না, বলেন মিষ্টি বিতরণ করা হচ্ছে, বলেন কি হবে? মিষ্টি বিতরণ করা হচ্ছে, এটা ইংলিশ কি হবে বলেন? শিখাইছি, আপনারা একটু এখন কাজ করেন। মিষ্টি বিতরণ করা হচ্ছে, বলেন। এই যে দেখেন আছে বিতরণ করা হচ্ছে, এই যে ক্রিয়া আছে, ক্রিয়া প্লাস হচ্ছে, খেয়াল করে দেখেন ক্রিয়া প্লাস হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে, কাজ করেন। বিতরণ খালি গিফট পাইছেন, বাপের কাছে যদি আর গিফট না পাইতেন কি যে করতেন রে ভাই, ও গিফট পাইছেন মেলা দিচ্ছেন পাটাপাট গিফট। তাহলে মিষ্টি বিতরণ করা হচ্ছে, মিষ্টির ইংলিশ কি? সুইটস। আমি আপনাকে বলছিলাম আচ্ছা সুইটস এটা কোন নাম, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন? সুইটস সিঙ্গুলার না প্লুরাল বলেন? আহা মুন্নি, এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সেই কত কাল আর হাতে হাত বেলায়। আরে ভাই আমি আপনাকে বলছিলাম গ্রামারে শিখাইছিলাম সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, সুইটস হানি ইজ সুইট, ইজ লিঙ্কিং ভার্ব, সুইট অ্যাডজেক্টিভ, সুইটস এর সাথে যুক্ত করে নাউন, এটা আনকাউন্টেবল নাউন। তাহলে আপনি আর দিচ্ছেন কেন? সুইটের সাথে আর দিচ্ছেন কেন? সুইট তো সিঙ্গুলার, ইজ হবে, আর দিচ্ছেন কেন? বলছিলাম না গ্রামার লাগে, খালি ফ্রি হ্যান্ড রাইটিং। গ্রামার ছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং হয়? অক্সিজেন ছাড়া বাসে, গ্রামার ছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং হয়? আমি তো আপনাকে বলছিলাম যে টোটাল লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা হচ্ছে আলটিমেটলি ইংলিশ। তাহলে 25% হচ্ছে আপনার লিসেনিং, 25% হচ্ছে স্পিকিং, 25% হচ্ছে রিডিং, আর 25% হচ্ছে আপনার রাইটিং। এই টোটাল 100% ইংলিশ। তো রাইটিং তো ইংলিশের 25% পার্ট, আর রাইটিং এর একমাত্র মানে ইয়া হচ্ছে গ্রামার। তো আমি তো আপনাকে সেই গ্রামারই এতদিন শিখালাম, এরপরে সুইটের সাথে আপনি হচ্ছে আর দিয়ে বসে আছেন, বলদ নাকি? তাহলে বোঝেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করে লাফান, খালি চিন্তা ভাবনা, সার স্ট্রাকচার শিখে দিবে আর ফু মেরে দিবে, আমি পেলাম, আমি শিখে যাবো। সুইটের সাথে কি হবে? ইজ, বিতরণ করা হচ্ছে, ইজ, তাহলে কন্টিনিউয়াস, ইজ বিং ডিস্ট্রিবিউটেড, তাহলে বিতরণ করা, লিখেন বিতরণ করা হোক, মিষ্টি বিতরণ করা হোক, এটা বাংলা ইংলিশ করেন, মিষ্টি বিতরণ করা হোক, মিষ্টি বিতরণ করা হোক, চিঠি লেখা হোক। লাস্টের নিয়ম ছিল, বলেন লাস্টের নিয়ম ছিল যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি আবারও বাঁচার নতুন আশা, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি। হোক মানে লেট, হোক মানে কি লেট সুইট বি ডিস্ট্রিবিউটেড, এই তো সুন্দর।
লেটস উইথ বি ডিস্ট্রিবিউটেড। খেয়াল করে দেখেন, হ্যাঁ, তাহলে আমি আপনাকে একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে কিছু স্ট্রাকচার দিই, স্ট্রাকচারগুলো একটু মাথায় নেন। আমি আপনাকে বেশ কিছু স্ট্রাকচার দিই। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ক্রিয়া, ক্রিয়া প্লাস হয়, ক্রিয়া প্লাস যদি হয় থাকে তাহলে হবে হচ্ছে আপনার এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর। এম আসবে না, নরমালি এম আসে না, আচ্ছা আসতে পারে। এম ইজ আর প্লাস ভি থ্রি, এম ইজ আর প্লাস ভি থ্রি। এবার একটু খেয়াল করে দেখেন, এম ইজ আর ক্রিয়া প্লাস হয়, আপনি পার্থক্য বোঝেন। আমি বিবেচনা করি, বিবেচনা, রচনা না, আমি বিবেচনা করি, হ্যাঁ, ইংলিশ হবে আই কনসিডার, আই কনসিডার, আমি বিবেচনা করি বা আমি তোমাকে বিবেচনা করি, আই কনসিডার। আমি, খেয়াল করে দেখেন, আমি বিবেচিত, আমি বিবেচিত হই, আমি বিবেচিত হই, দেখেন আমি বিবেচিত হই, অর্থাৎ আমাকে বিবেচনা করা হয়, কেউ না কেউ আমাকে বিবেচনা করে। খালি আমি থাকলেই যে অ্যাক্টিভ হবে তা না, হুজুগে দৌড়ায়েন না ভাইয়া, আপু কেউ কমেন্ট করবেন না। আব্দুল মমিন সাহেব, সারা দিনের পরে এই সময়টা একটু ফাঁকা রাখতে কি হয়? তাহলে আলটিমেটলি আমি বিবেচিত হই, এই যে দেখেন বিবেচিত, এই যে বিবেচিত ভাব, এই যে ক্রিয়া, এই যে হই, হই, তাহলে এম ইজ আর। খেয়াল করে দেখেন, কথা বলছেন ভাই। নাম্বার টু ক্রিয়া, ক্রিয়া প্লাস, ক্রিয়া প্লাস হয়েছে, ক্রিয়া প্লাস হয়েছে মানে হচ্ছে আপনার হ্যাভ অবলিক হ্যাজ বিন প্লাস ভি থ্রি, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। খেয়াল করে দেখেন, ক্রিয়া প্লাস, ক্রিয়া প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, ইয়েস আই এম কনসিডার্ড, আই এম কনসিডার্ড, আমি বিবেচিত হই, এর ইংলিশ হবে আই এম কনসিডার্ড, আমি বিবেচিত হই। তাহলে ক্রিয়া প্লাস হয়েছে, ক্রিয়া প্লাস হয়েছে। আচ্ছা, তাহলে বাক্য লিখেন, হরতালের কারণে, হরতালের কারণে পরীক্ষা, হরতালের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। এই দেখেন স্থগিত ক্রিয়া হয়েছে, হরতালের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। কমেন্ট করেন সবাই, হরতালের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। এই দেখেন পরীক্ষা, এবারকে মূলকে নাটের গুলো হচ্ছে পরীক্ষা, স্থগিত হয়েছে। তো পরীক্ষাটা স্থগিত করার কাজ করতে পারবে না হরতালের কারণে। কেন? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাংলা বাক্য থেকে ইংলিশ গ্রামার শেখানো যায়। কেন? ভাবকে প্রশ্ন করেন কেন স্থগিত হয়েছে? হরতালের কারণে। আর এই কারণের শব্দ দেখলে আপনি কি দিবেন? ডিউ টু দিবেন অথবা দিবেন ফর। এগুলার কত দিবেন? ডিউ টু আর দিয়েন না, ডিউ টু দিয়েন না, বিকজ অফ দিয়েন না, দেন ওয়িং টু মানে হচ্ছে কারণে। ডিউ টু আর কত ইউজ করবেন? বুঝলাম না। আবার ডিউ টু, ওরে মনু ডিউ টু তো সবাই ইউজ করে, তুমি ডিউ টু থেকে একটু বের হয়ে আসো। দ্য এক্সাম, খালি এক্সাম না, একটা নির্দিষ্ট এক্সাম বন্ধ হয়। শোনা, এক্সাম কমন নাও, এক্সাম একা একা বসবে না। কলিদা জালাল হক এটা শিখাইছিলাম, এক্সাম কমন নাও। সাবরিনা এক্সাম দেয়, এক্সাম সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এক্সামের সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাঁ, সাবরিনা কিন্তু আপনি মায়ের খাবেন বলে দিলাম। পটাপট কানের উপর কাছে থাকলে একদম বন্ধ করে দিতাম। পোস্টপন দিচ্ছেন, ভালো কথা, স্থগিত। পোস্টপন না দিয়ে পুট অফ দিয়ে দেন না, পুট অফ আরো ভালো হবে। বলছিলাম যেখানে ফ্রেজ ইউজ করা যায় সেখানে নরমাল ভার্ব পরিহার করবেন। এই কথাগুলো একাধিকবার বলেছিলাম। Going to strike, yes. The exam has been postponed owing to হরতাল। owing to blockade, হরতাল না, owing to দিয়ে দেন blockade, অবরোধ। হরতাল মানে অবরোধ, blockade। কথা বুঝছেন? আরো সুন্দর হবে। এগুলো কবে শিখবেন ভাই? খালি সাসেন দিয়ে সহজ সহজ মেরে দিব,
যা হবে। আবার আপনি চাচ্ছেন যে ভালো নাম্বার, তাহলে ভালো নাম্বার হয় ভাই? কে কি হয়েছে? সাউন্ড আছে। ইন অর্ডার টু দেয়া যাবে না, এখানে ইন অর্ডার টু উদ্দেশ্য প্রকাশ করে। ইন অর্ডার টু এখানে দেয়া যাবে না, সহজ কথা। ইন অর্ডার টু যায় না, খালি দিলে হবে? ইন অর্ডার টু যাবে না। কেমনটা লাগে? আমি লাইভে খুঁজে পাচ্ছি না, মোবাইলে দেখবো লাইভে পাচ্ছি না। ও আচ্ছা, পাইছি ভাই। হ্যাঁ, ইন অর্ডার টু দেয়া যাবে না, বুঝছেন? আচ্ছা, গেল। তাহলে আশা করি আপনাদের এগুলো বুঝতে সুবিধা সমস্যা হওয়ার কথা না। তাহলে হচ্ছে ক্রিয়া প্লাস হচ্ছে। আমি তাহলে আপনাদের একটা কাজ করি, সেটা হচ্ছে মানে হচ্ছে যে 7টা দিয়েছিলাম, যে তাহলে আমি দ্রুত লিখে দিয়ে আপনারা পারবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি যে সবাই যা করবে ভাই, আপনি যদি তাই করেন, তাহলে সবার সাথে আপনার পার্থক্য কি বলেন দেখি ভাই? সবাই যা করবে 3 নাম্বার লিখেন, 3 নাম্বার। 3 নাম্বার লিখেন ক্রিয়া, ক্রিয়া প্লাস হচ্ছে, ক্রিয়া প্লাস হচ্ছে। তাহলে এম, এরপরে ইজ, এরপরে আর, এরপরে বিং, বিং প্লাস ভি3। এম ইজ আর বিং প্লাস ভি3। আমি উদাহরণ দিব, মানে গ্রুপে আপনারা কাজ করবেন, অনেকগুলো হোমওয়ার্ক দিব আজকে। এরপরে মনে করেন ক্রিয়া প্লাস, ক্রিয়া প্লাস হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। লিখেন ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভি3। নাম্বার 5 লিখেন ক্রিয়া, ক্রিয়া প্লাস হচ্ছিল, ক্রিয়া প্লাস হচ্ছিল। লিখেন ওয়াজ অবলিক ওয়ার অবলিক বিং, বিং প্লাস ভি3। ক্রিয়া প্লাস হচ্ছিল। আমি উদাহরণ দিচ্ছি। নাম্বার 6, নাম্বার 6 ক্রিয়া প্লাস হচ্ছে, ক্রিয়া প্লাস হয়েছিল, ক্রিয়া প্লাস হচ্ছিল। লিখেন ক্রিয়া 3, 4, 5, ক্রিয়া, ক্রিয়া প্লাস হতে পারে, ক্রিয়া প্লাস হতে পারে বা হবে, ক্রিয়া প্লাস হতে পারে বা হবে। লিখেন মডাল, মডাল অক্সিলারি প্লাস বি প্লাস ভি3, মডাল অক্সিলারি। এবার লিখেন নাম্বার 7 ক্রিয়া, ক্রিয়া প্লাস, ক্রিয়া প্লাস হোক, ক্রিয়া প্লাস হোক। লিখেন লেট, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। ক্লিয়ার? বলেন ভাই।
আচ্ছা, ওকে, যদি ক্লিয়ার হন আমি আপনাকে এখন কিছু করাবো, আর আমি হচ্ছে একটা বিশাল একটা ম্যাসিভ প্র্যাকটিস আপনাকে দিব, আপনি হচ্ছে বাসায় করবেন, করে আমাকে জমা দিবেন। লিখেন, পরীক্ষাটি প্রত্যাখ্যান করা হোক। কমেন্ট করেন সবাই, পরীক্ষাটি প্রত্যাখ্যান করা হোক। আপনারা তো এগুলো চাচ্ছিলেন যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভর্তি হতে চাইছেন। পরীক্ষাটি প্রত্যাখ্যান করা হোক, কমেন্ট করেন সবাই। প্রত্যাখ্যানে ইংলিশ দেখে আপনারা কি দেন? প্রত্যাখ্যান করেন দেখি, ওয়ান বাই ওয়ান করেন। দুই নাম্বার করেন, দেশকে অবশ্যই উন্নয়ন করতে হবে। করেন। রিজেক্টেড আছে, রিজেক্টেড দিচ্ছেন। আর কিছু আছে রিজেক্টেড গতানুগতিক, সবাই জানে। রিজেক্টেড তো গতানুগতিক, রিফিউজ, রিফিউজ না, প্রপোজাল রিফিউজ হয়, রিফিউজ যাবে না এখানে। পরীক্ষা প্রত্যাখ্যান যেটা হচ্ছে ধরেন আন্দোলন করে পরীক্ষা বন্ধ করেন আপনারা, রিফিউজ দিয়ে না। রিজেক্টেড ঠিক আছে, রিজেক্টেড। ডিসকার্ডেড দেন, প্রত্যাখ্যান, ডিসকার্ডেড, ডিসকার্ডেড, আরো সুন্দর হবে, ডিসকার্ডেড, ডিসকার্ডেড। লেট দ্য এক্সাম, লেট দ্য এক্সাম, লেট দ্য এক্সাম বি ডিসকার্ডেড। ডিসকার্ডেড মানে হচ্ছে প্রত্যাখ্যান, ডিসকার্ডেড, ডিসকার্ডেড মানে হচ্ছে প্রত্যাখ্যান। রিফিউজ দিয়ে না। রিফিউজ শব্দটা নরমালি প্রস্তাবের সাথে রিলেটেড। রিফিউজ দ্য প্রপোজাল, উনি আমার প্রপোজাল রিফিউজ করে দিলেন। কথা বুঝছেন কিনা? রিফিউজ দিয়ে না। দেশটাকে উন্নত করা হোক, ওকে। রিপিল, রিপিল মানে বাতিল করা, বয়কট। রিপিল, পুট অফ, রিপিল। অ্যাভয়েড বলতে পারেন, অ্যাভয়েড, বর্জন, বর্জন, অ্যাভয়েড, সহজ যদিও, অ্যাভয়েড। ডিসকার্ডেড, লেট দ্য এক্সাম বি ডিসকার্ডেড। আচ্ছা, মাশাআল্লাহ। রিজেক্টেডও দিতে পারেন, সমস্যা নেই। দেশটাকে, দেশটাকে, দেশকে না, আচ্ছা দেশটাকে, দেশটাকে অবশ্যই উন্নয়ন করতে হবে। তাহলে দেশটাকে অবশ্যই উন্নয়ন করতে হবে, দ্য কান্ট্রি। তাহলে দেশটাকে অবশ্যই উন্নয়ন করতে হবে। দেশ আর নিজে নিজে উন্নয়ন করবে না, কেউ না কেউ করবে। ও তো আর নিজের হাত পা নাই। বলেন তাহলে কি হবে? দ্য কান্ট্রি। বলেন, কমেন্ট করেন। আপনারা তো কমেন্ট করতে মাতোয়ারা। The country, which has to be, has to be, has to be improved বা developed. The country has to be improved বা developed. Yes, has to be improved. তাহলে লিখেন, এই বই সম্পর্কে, এই বই সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়েছিল। এই বই সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়েছিল। করেন না, রফিকুল ইসলাম রিয়াদ হয় নাই। Yes, Prince Hamlet, let the exam be turned down. ভাল লাগছে। বলেন, এই বই সম্পর্কে জ্ঞান করা হয়েছিল। আচ্ছা, ঢাকা শহরে, ঢাকা শহরে যানজট, যানজট নিরসনে, ঢাকা শহরে যানজট নিরসনে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করেন, ঢাকা শহরে যানজট নিরসনে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করেন, ঢাকা শহরে
অ্যাবাউট দ্য বুক, এই বই সম্পর্কে, সম্পর্কে তো বলতে রিগার্ডিংও তো বোঝায়। অ্যাবাউট আর কত ইউজ করবেন? রিগার্ডিং দ্য বুক, রিগার্ডিং দ্য বুক দেন না, রিগার্ডিং দ্য বুক। অ্যাজ অফ মানে সম্পর্কে, অ্যাজ অফ দ্য বুক, অ্যাজ অফ মানে সম্পর্কে, অ্যাজ ফর দ্য বুক। আর রিগার্ডিং অ্যাবাউট কত ইউজ করবেন? সম্পর্কে অর্থে অ্যাজ অফ ইউজ করা যায়, রিগার্ডিং ইউজ করা যায়। knowledge was acquired, knowledge জ্ঞান অর্জন করা হয়েছিল, knowledge was acquired, অর্জন করা হয়েছিল, acquired, knowledge was acquired। এটা হচ্ছে একটা ব্যাংকের প্রশ্ন। ঢাকা শহরে যানজট নিরসনে, ঢাকা শহরে যানজট নিরসনে, ঢাকা শহরে যানজট নিরসনে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। খেয়াল করে দেখেন, ঢাকা শহরে যানজট নিরসনে কিছু সিদ্ধান্ত। লাইভ চলে না? এটা একটা ব্যাংকের প্রশ্ন। ঢাকা শহরে, তাহলে ভার্বকে প্রশ্ন করেন না, ভার্বকে প্রশ্ন করেন না। ইয়েস, ঢাকা শহরে, কোথায়? ঢাকা শহরে। ভার্বকে প্রশ্ন করেন না, কোথায়? ঢাকা শহরে, অ্যাডভার্ব ফ্রেজ। কেন? যানজট নিরসনে, যানজট নিরসনে, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তাহলে হ্যাজ, সরি, কিছু সিদ্ধান্ত প্লুরাল, তাহলে কিছু সিদ্ধান্ত হবে হ্যাভ বিন, have been taken, কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, have been taken, হাতে নেওয়া হয়েছে, have been taken। আবার বলেন না হাত কোথা থেকে আসলো? ওই taken মানে হাতে নেওয়া হয়েছে। তাহলে some, কিছু সিদ্ধান্ত, এটা প্লুরাল হবে, কলিজা, কিছু সিদ্ধান্ত, সিদ্ধান্ত একটা না। some শব্দটা কাউন্টেবলের সাথে বসলে অবশ্যই প্লুরাল হবে। some decisions have been taken। সাম, দেখো এখানে দ্বারা দিয়ে করতে কেউ নাই, খেয়াল করো, না বুঝতে জানলে ওই যে মানে হা বলের মতো তাকায় থাকবা। সাম ডিসিশন হ্যাভ বিন টেকেন, কোথায়? ইন ঢাকা সিটি, ইন ঢাকা সিটি। কেন? টু, ওই রিডিউস দিও না, এলিভেট দাও, এলিভেট, এলিভেট ট্রাফিক জ্যাম, এলিভেট ট্রাফিক জ্যাম, এলিভেট, এ ডবল এল ই ভি আই এ টি ই, এলিভেট। রিডিউস এর সিনোনিম, রিডিউস আর ইউজ করো না, এলিভেট ট্রাফিক জ্যাম। খেয়াল করো, তো ভার্বকে প্রশ্ন করো, কোথায়? ঢাকা শহরে, অ্যাডভার্ব ফ্রেজ, এর আগে ভার্ব আছে। কেন? এই যে কেন, অ্যাডভার্ব ফ্রেজ। কথা কি বুঝতেছো? এগুলো বুঝতে জানলেই সহজ। সাম ডিসিশন, ডিসিশনের পরিবর্তে ইউজ করতে পারো অ্যাটেম্পটস, অ্যাটেম্পটস, ডিসিশনের পরিবর্তে ইউজ করতে পারো অ্যাটেম্পটস। ইনিশিয়েটিভ, এগুলো বারবার বলছিলাম, ইউজ তো করো না, ইনিশিয়েটিভস। তারপরে মনে করো আর তোমার গোল, সাম গোল, ওই হতে পারে, সমস্যা নাই। স্টেপস, মেজার্স, এগুলো একটু ইউজ করা শেখো, হাতে খড়ি করো, না হলে আসলে খুব একটা পরিবর্তন আসবে না। বাংলা কথা, খুব একটা পরিবর্তন আসবে না। হ্যাঁ, ট্রাফিক ক্যাওস, ট্রাফিক জ্যাম, ক্যাওস, ট্রাফিক ডিসঅর্ডার, ইউজ করতে পারো ট্রাফিক ডিসঅর্ডার, ঠিক আছে না? ট্রাফিক জ্যাম, ট্রাফিক ডিসঅর্ডার, মাশাআল্লাহ, অনেক কিছু ইউজ করতে পারো। এই ভিন্নতা একটু আনো। ডিমিনিশ, ট্রাফিক জ্যাম, কথা কি বুঝতেছো? আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখায়, আসো, যেহেতু আসলো শেখায়, কাজে লাগবে। আজকে 1.5 ঘন্টা ক্লাস নেই, মানে মাঝে মাঝে হচ্ছে গ্যাপ শর্ট হচ্ছে, তো 1 ঘন্টা নিয়ে বিদায় না দিই। প্রিপোজিশনের সাথে, প্রিপোজিশন এবং বিভক্তি, প্রিপোজিশন এবং বিভক্তি, খেয়াল করে যাও, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কাজে লাগে। এবং আমি বইটাতে অত্যন্ত সুন্দরভাবে, আমার বইয়ে আমি অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিছি, এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুমি পাবা। প্রিপোজিশনের সাথে বিভক্তির একটা সুন্দর সম্পর্ক আছে, এই ফাঁকে শিখাই দিই, কাজে লাগবে।
মনে রাখবা বাংলা বাক্যে আমি যদি তোমাকে বলি দেখো ঢাকা, তাহলে ইংলিশ হবে ঢাকা। আমি যদি বলি ঢাকা, ইংলিশ হবে ঢাকা। খেয়াল করো, আমি যদি বলি ঢাকায়, আমি ঢাকায় বাস করি, ঢাকায়, ইংলিশ হবে ইন ঢাকা। একটু ভালোবেসে খেয়াল করো, এটা খুবই কাজে দিবে। এই যে অন্তস্থ অ, ঢাকায়, বাংলা বাক্যে নাউনের শেষে থাকে বিভক্তি। আবারও বলছি, বাংলা বাক্যে নাউনের শেষে থাকে বিভক্তি, নাউনের শেষে বাংলা বাক্যে। আর এই বিভক্তি তোমার ইংলিশ বাক্যে ওই নাউনের আগে বসে। বুঝছো কিনা? ইংলিশ বাক্যে প্রিপোজিশন আকারে ওই নাউনের আগে বসে। খেয়াল করো, এই যে দেখো, এই যে দেখো, মানে বিভক্তি কাছে কাছে, নাউন দূরে, এখানেও দূরে। খেয়াল করো। এটা খুবই কাজে লাগবে। বই বের হবে 45-এ, তোমার এই বই ইনশাআল্লাহ বের করবো। এখানে তুমি, আমি ক্লাসে যত ব্যাখ্যা দিই, একটা বাক্য শিখাইতে গিয়ে, যেমন তোমাকে ডেলিস্টারের ওই বাক্যগুলো শিখাইতে গিয়ে যত ব্যাখ্যা দিছি, সব ব্যাখ্যা থাকবে পুরো বই জুড়ে, সেম ব্যাখ্যা থাকবে। আমি যদি তোমাকে বলি দেখো ঢাকা থেকে, ঢাকা থেকে, খেয়াল করে, ঢাকা থেকে, তাহলে কি হবে তোমার? ফ্রম ঢাকা। খেয়াল করো, ঢাকা থেকে হচ্ছে তোমার ফ্রম ঢাকা, ঢাকা থেকে ফ্রম ঢাকা। এই যে দেখো থেকে, পঞ্চম বিভক্তি, পঞ্চমী বিভক্তি। এই যে দেখো, থেকের জন্য আছে ফ্রম, ঢাকার জন্য আছে ঢাকা। 35তম বিসিএস ছিল, 35তম বিসিএস ছিল নারিকেল, নারিকেল বাড়িয়া, নারিকেল বাড়িয়া ক্যাম্প থেকে। দেখো বাক্য শেষ। এখানে মনে করো একটা, এটা একটা জোট, নারকেল বাড়িয়া ক্যাম্প থেকে। খেয়াল করো, তাহলে থেকে মানে হচ্ছে কি তোমার ফ্রম, থেকের জন্য তুমি কে দিলা? ফ্রম। আর এই যে পুরো ব্যাপারটা, এটা ফ্রমের পরে বসে যাবে। কথা বুঝছো? এটা আমি পুরো বইয়ে দেখো খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে দিয়ে দিছি। এই যে দেখো, এই যে বলছি দেখো বাংলায় ঢাকা, ঢাকা আমাদের গ্রাম, আমাদের গ্রাম, আওয়ার ভিলেজ। ঢাকা অন্তস্থ অ, ইন ঢাকা, আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। এই যে এর জন্য এসে দেখো ইন। ঢাকা থেকে ফ্রম ঢাকা, আমাদের গ্রাম থেকে ফ্রম আওয়ার ভিলেজ। ঢাকার, অফ ঢাকা, আমাদের গ্রামের, অফ আওয়ার ভিলেজ। বিভক্তিযুক্ত শব্দ কখনোই বাক্যের কর্তা বা সাবজেক্ট হতে পারে না। আবারও বলছি দেখো, বিভক্তিযুক্ত শব্দ কখনোই বাক্যের কর্তা বা সাবজেক্ট হতে পারে না। তোমারে আমি যে কথাটা বলছিলাম খেয়াল করে দেখো, যে কথাটা বারবার বলছিলাম, খুব সহজ কিন্তু জানি তোমরা জানো। রহিমের কলম, খেয়াল করো, রহিমের কলম, রহিমের কলম, দা পেন, কলম, দা পেন। কলমের সাথে কোনো বিভক্তি নাই, পেনের সাথে কোনো বিভক্তি নাই। রহিমের, এই যে এর, এর জন্য কি আসবে? অ। আর রহিম বিভক্তির পরে চলে যাবে রহিম। সহজ কথা। বিষয়টা যদিও মুখস্থ তুমি করো, কিন্তু ভাবো চিন্তা করে, এই জাতীয় প্রচুর বিষয় পাবা। ঢাকা শহরে, একটু আগে দেখলাম ঢাকা, ঢাকা শহর, ঢাকা সিটি, ঢাকা শহরে এ, এ মানে ইন, আর ঢাকা শহর ইনের পরে চলে যাবে। প্রচুর পাবা। তুমি যদি বিভক্তি আইডেন্টিফাই করতে পারো, মনে করবা যে অনুবাদ শেষ। এই বইটা আসবে ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের প্রিলির পরীক্ষার দিনে, আমি শুভ মুক্তি দেবো ইনশাআল্লাহ। বিভক্তি আর প্রিপোজিশন, মানে তুমি যদি আলটিমেটলি খেয়াল করে দেখো, বিভক্তি আর প্রিপোজিশন যদি নির্ধারণ করতে পারো, বিভক্তি আর প্রিপোজিশন মানে নির্ধারণ করতে পারো, তোমার বাক্য কাজ শেষ। খেয়াল করে দেখো, আমি যদি বলি দেখো রহিম, রহিম সহ করিম, এই যে দেখো রহিম সহ করিম, তাহলে এই সহ শব্দটা, সহ, সহ মানে হচ্ছে তোমার উইথ, সহ মানে উইথ। এই সহ শব্দটা কি করিমের সাথে আছে না রহিমের সাথে আছে? বলো। সহ। সহ শব্দটা কি রহিমের সাথে আছে না করিমের সাথে আছে? বলো। অবশ্যই তোমার রহিমের সাথে আছে। তাহলে রহিমের পরে আছে, ইংলিশ বাক্যে রহিমের আগে চলে আসবে। তাহলে রহিম যাবে আগে, মানে উইথের পরে, আর করিম চলে আসবে উইথের আগে। করিম, করিম অ্যালং উইথ বা উইথ রহিম, অ্যালং উইথ অথবা উইথ রহিম। খেয়াল করো, তাহলে
যেহেতু সহটা রহিমের সাথে আছে, সহ আসবে আগে, রহিম চলে যাবে পরে। খেয়াল করে দেখো, আমি যদি বলি এটা তো বাক্য পাবা, ব্যবসা, চাকরি, চাকরির পাশাপাশি, চাকরির পাশাপাশি তিনি ব্যবসা করেন। খেয়াল করো, চাকরির পাশাপাশি তিনি ব্যবসা করেন। এখানে চাকরি একটা নাউন, চাকরি একটা নাউন, তিনি একটা নাউন বা প্রোনাউন, মাঝখানে আছে পাশাপাশি। পাশাপাশি মানে হচ্ছে বিসাইড, এটা একটা প্রিপজিশন। খেয়াল করো, তাহলে চাকরির পাশাপাশি তিনি। এবার তুমি বলো এই পাশাপাশি মূলত কার, মানে কাকে ধরতেছে, চাকরি না তিনি কে? বলো। তাহলে চাকরি, তাহলে তিনি, সি বসে যাবে, হি বা সি, হি বা সি ডু এ বিজনেস বা মেক এ বিজনেস, ডু এ বিজনেস বিসাইড, বিসাইড জব, বিসাইড দ্য জব, চাকরির পাশাপাশি, বিসাইড দ্য জব, এই চাকরির পাশাপাশি। পাশাপাশি কার সাথে আছে? চাকরির সাথে। তাহলে পাশাপাশির পরে চাকরি চলে যাবে। আমার কথা বুঝছো কিনা? এই জাতীয় ভাই প্রচুর বাক্য পাবা, 35 বিসিএসে আছে। মহিলা মুক্তিযোদ্ধা সংগ্রহের পাশাপাশি তিনি নিজেও যুদ্ধে অংশ নেন। না, অ্যাজ ওয়েলের জায়গা আছে আলাদা। আমি যদি বলি চাকরি, এরপরে মনে করা হচ্ছে চাকরি, তারপরে মনে করা হচ্ছে আরেকটা জবের কথা বলো, কৃষিকাজ, এর পাশাপাশি ব্যবসা করেন, সেক্ষেত্রে তিনটা বিষয় আসলে অ্যাজ ওয়েল অ্যাজ আসবে। কথা বলছো কিনা? প্রেক্ষাপট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আসার প্রেক্ষাপট আছে। রহিম এন্ড করিম অ্যাজ ওয়েল অ্যাজ শফিক, এই জায়গায় আসবে অ্যাজ ওয়েল অ্যাজ, প্রেক্ষাপট আছে, শুধু দিলে হবে না, আমরা দেখবো ইনশাআল্লাহ। আমি তোমাকে কি বললাম দেখো, একটু আগে বললাম বিভক্তিযুক্ত শব্দ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। দ্য পেন অফ রহিম, দ্য পেন অফ রহিম ইজ রেড, পুরোটাই সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট। অফ রহিম সাবজেক্টের একটা পার্ট, নট এক্সাক্ট সাবজেক্ট। অফ রহিম মানেই কিন্তু বিভক্তি, মানে বিষয়গুলো না বুঝলে আবার ঝামেলা আছে। আমাদের গ্রাম, আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের সন্তান, গ্রামের, অপার ভিলেজ, আমাদের গ্রাম থেকে, ফ্রম আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম দ্বারা, বাই আওয়ার ভিলেজ। কথা কি বুঝতেছ? এগুলো মাথায় রাখতে হবে। আমি সেদিন তোমাকে বলছিলাম ইন হুইস, মনে আছে কিনা দেখো, ইন হুইস মানে যাতে, এই যে যাতে, এ ইন হুইস, ফর হুইস, ফর হুইস যার জন্য তুমি জীবন উৎসর্গ করছো, এই যে জন্য, ফর হুইস, তো কেন আসলো ফর, এই যে যার জন্য। খেয়াল করে দেখো, যাতে, এই যে দেখো যাতে, বুঝছো কিনা, যার জন্য। আর থ্রো হুইস, থ্রো হুইস বা বাই হুইস, বাই হুইস মানে যার, এই যে দেখো দ্বারা, যার দ্বারা, এই যে দেখো বিভক্তিটা আছে, সেই বিভক্তিটা আগে বসে গেছে। এটা পরশু দিনই বললাম তোমাকে, এটা কেন করতেছে, ওয়াই, বিভক্তির জন্য। ওকে, তাহলে আমি ক্লাস শেষে তোমাদের প্যাসিভ সেন্স আর এই বাক্য তিনটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক গুলো করো। কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ, কালকে আমরা নতুন নিয়মে যাব, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস হবে ইনশাআল্লাহ। আশা করি প্যাসেজ সলভ বা প্যাসেজ রিডিং কিভাবে পড়তে হবে, আশা করি ভার্বের ফ্যাতনাগুলো বা বুঝতে পারতেছো। একটা বাক্যের সাবজেক্ট থাকে শুরুতে, আর বিশাল মাঝখানে অনেক কিছু থেকে ভার্ব শেষে থাকতে পারে। এই বিষয়গুলো আশা করি বুঝতে পারতেছো, ধরতে পারতেছো, এবং ডেলিস্টার থেকে প্র্যাকটিস করো আর কি। ওকে, ইনশাআল্লাহ কালকে কথা হবে। আসসালামু আলাইকুম।
ও আগামীকাল শবে বরাত, তাহলে অফ রাখি, কালকে শবে বরাত হলে অফ থাক, হ্যাঁ জানতাম না। ওকে কালকে অফ, কালকে অফ।